পড়ছি এরিক মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাস দ্য রোড ব্যাক। উপন্যাসটির আজ ৭ম পর্ব। হাই স্ট্রিট সন্ধ্যার রূপালি কুয়াশায় আচ্ছন্ন। রাস্তার বাতিগুলোর পাণ্ডুর আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। পথচারীরা সুতি পোশাক পরে পথ চলছে। পথের দুপাশের দোকানে জানলাগুলো আলোয় আলোকিত। আমরা উল্ফ কুয়াশায় সাঁতার কেটে কেটে চলছি। পথে প্রান্তে সিক্ত বৃক্ষরাজি ম্লান আলোতে চিকমিক করছে। আমার সঙ্গে ভ্যালেন্টিন লাহের। তার অবশ্য বিশেষ কোনো অভিযোগ নেই, তবে সার্কাসের খেলা দেখিয়ে সে যে এককালে প্যারিস আর বুদাপেস্টের চাঞ্চল্য জাগিয়েছিল তা সে ভুলতে পারছে না। সব গেছে আর্নেস্ট, সব গেছে। এখন আমরা অঙ্গপ্রত্যঙ্গে জোড়াগুলো কড়া মার দেয়া শার্টের মতন কর্কশ শব্দ করে। দাঁতেও ধরেছে। এবার তাহলে কি করবে ভ্যালেন্টিন? আমি তাকে জিজ্ঞেস করি। অবসরপ্রাপ্ত কর্মচারীর মতন সরকারের এখন তোমাকে পেনশন দেয়া উচিত। ছেড়ে দাও সরকারের কথা, সে তাচ্ছিল্যভরে জবাব দেয়। যে গলাবাজি করতে পারে সরকার শুধু তাদেরই কিছু দেয়। বর্তমানে একজনকে নাচ শেখাই। সাধারণের চোখে এই কাজটা মন্দ নয়, তবে রুচিবান একজন শিল্পীর পক্ষে এর চেয়ে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। কিন্তু মানুষ করবে কি? খেয়ে বাঁচতে হবে তো। ভ্যালেন্টিন মহড়া দিতে যাচ্ছে, আমিও তার সঙ্গে যাব ভাবছি। হ্যামকেন স্ট্রিটের কোণে টুপি মাথায় একজন লোক আমাদের পাশ দিয়ে যাচ্ছে। হাতে তার বর্ষাতি আর ফোলিও ব্যাগ। আর্থার, আমি নাম ধরে ডাকি। লেদারহোস থমকে দাঁড়ায়। বেশ ফুলে ফেপে উঠেছ দেখছি, ভ্যালেন্টিন সবিস্ময়ে চেঁচিয়ে বলে। সে তার টাইটা সমজদারের মতন আঙুল দিয়ে পরীক্ষা করে। কৃত্রিম রেশমের মোলায়েম ফুল আঁকা টাই। দিন ভালোই কাটছে, মন্দ নয়। আর্থার আনন্দে উপচে পড়ে। ভ্যালেন্টিন তার মাথার মোলায়েম পশমি টুপিটাও হাতড়ে দেখে। আর্থারের খুব তাড়াহুড়ো। ফোলিওটা দেখিয়ে বলে, ব্যবসায় নেমেছি, ব্যবসা। এখনও কি সিগারেটের দোকানটা আছে? আমি প্রশ্ন করি। নিশ্চয়ই, তবে ব্যবসায় সম্প্রসারণ প্রয়োজন। আচ্ছা, ভাড়া নেবার মতন কোনো অফিস ঘর কি তোমাদের জানা আছে? যা ভাড়া চায় আমি দিতে প্রস্তুত। অফিস ঘর আপাতত আমাদের অবশ্য জানা নেই। আচ্ছা, এখন তোমার বউয়ের সঙ্গে ভাব কেমন? কথাটার অর্থ বুঝতে পারছি না। সীমান্তে বসে তুমি না বলতে যে তোমার বউ বড্ড রোগা, অস্থিসার শূন্য, একটু মোটাসোটা না হলে তোমার নাকি চলছে না? এমন কথা বলেছিলাম বলে তো আমার মনে পড়ছে না। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। ভ্যালেন্টিন হাসে। দেখছো আর্নেস্ট, এরা কেমন বদলে যায়। সীমান্তে সে ছিল অকর্মণ্য গোবেচারা, আর এখন ভুঁড়িওয়ালা ব্যবসায়ী হয়ে গেছে। পুরনো কথা শুনতে তার আর ভালো লাগছে না। কবে হয়তো দেখবে কোন লীগ বা সুনীতির সঙ্গে সভাপতি হয়ে বসেছে। দিনকাল তার খুবই ভালো যাচ্ছে বলে মনে হয়, আমি গম্ভীর কণ্ঠে বলি। আমরা ধীর পদক্ষেপে চলতে থাকি। কুয়াশার মেঘ এদিক ওদিক ভেসে বেড়ায়, আর উল্ফ তার মাঝখানে খেলা করে। কত মানুষ আসে আর যায়। হঠাৎ স্পষ্ট আলোতে আমার চোখে পড়ে চকচকে প্যাটেন্ট চামড়ার হ্যাটের তলে একখানা নমনীয় মুখ। কুয়াশার আর্দ্রতায় চোখ দুটো তার চকচক করে। আমি ঠায় দাঁড়িয়ে পড়ি। আমার বুকের স্পন্দন দ্রুত হয়ে ওঠে। এই তো অ্যাডিলি, আমার পুরনো দিনের বান্ধবী। সঙ্গে সঙ্গে পুরানো দিনের স্মৃতি মনের মুখরে প্রতিবিম্বিত হয়। তখন আমাদের প্রথম যৌবন, 16 বছর বয়স। আমরা সাদা সোয়েটার পরিহিতা তরুণীদের প্রতীক্ষায় জিমনেশিয়ামের বাইরে লুকিয়ে থাকতাম। তাদের অনুসরণ করতাম, আর তাদের নাগাল পেলে মৌন কণ্ঠে তাদের পানে চেয়ে থাকতাম। আমাদের বুক দুরু দুরু কাঁপত, দ্রুত নিঃশ্বাস পড়ত। তারা চলে গেলে আবার তাদের পিছু নিতাম। সায়নে তাদের কারো সাথে দেখা হলে ভীরু পদক্ষেপে তাদের অনুসরণ করতাম। লজ্জায় তাদের সাথে কথা বলতে পারতাম না। নিজের বাড়িতে ঢোকার মুখে সাহস সঞ্চয় করে পিছন থেকে আবার দেখা হবে বলে পালিয়ে আসতাম। আমি ভ্যালেন্টিনকে বললাম, একজনের সঙ্গে দুটো কথা বলে এখনই আসছি। এই বলে আমি সেই লাল হ্যাট,
কুয়াশাচ্ছন্ন বঙ্কিম ঔজ্জ্বল্য আর আমার সামরিক জীবনের পূর্বের উজ্জ্বল দিনগুলোর পেছনে ছুটে যাই। এডিলি! সে ফিরে তাকায়। আর্নস্ট, তুমি ফিরে এসেছ? আমরা পাশাপাশি হাঁটতে থাকি। আমাদের দুজনের মাঝখানে কুয়াশার আবরণ। উল্ফ লাফায় চেঁচায়, ট্রামের ঘণ্টা বাজে, পৃথিবীর বুকে স্নিগ্ধ উষ্ণতা বিরাজমান। অতীত দিনের অনুভূতি ফিরে আসে, কালের দূরত্ব মুছে যায়। এই কুয়াশার উপর দিয়ে একটা রংধনুর উজ্জ্বল সেতু অতীতের সাথে বর্তমানের সংযোগ স্থাপন করে। আবল তাবল কি যে আমরা দুজন বলছি তা নিজেরাই জানি না। কি আসে যায় তাতে? অর্থহীন প্রলাপ গুজন। আমরা দুজন পাশাপাশি চলছি, তাই সত্যি, তাই মধুময়। অতীত দিনের অশ্রুত মধুর সঙ্গীত গীত হচ্ছে, দূরে অতীত স্বপ্ন আর কামনার নির্ঝরিণী বইছে। আরও সবুজ প্রান্তরে শ্যামলিমা ঝিকমিক করছে। দূরে, আরও দূরে মৃদু হাওয়ায় ঝাউ গাছের পাতায় শনশন সুর বাজছে এবং উপরে অরুণোদয়ের মতন যৌবনের দিক চক্রবাল রেখা দেখা যাচ্ছে। আমরা কি অনেক দূরে চলে এলাম? জানি না। আমি একাকী ছুটে ফিরে আসি। এডিলি বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু এখনও আমার মণিকোঠায় নানা রঙের রঙিন নিশানের আশা, আনন্দ আর পরিতৃপ্তি উঠছে। আমার জন্য নির্ধারিত ক্ষুদ্র প্রকোষ্ঠ, সেদিনের বসন্ত ঋতুর সমারোহ, সবুজ গৃহচূড়া আর মুক্ত বিশাল পৃথিবীর ছবি আমার মনে আসন পেতে আছে। ছুটতে ছুটতে এসে উইলির গায়ে ধাক্কা খাই। আমরা দুজন এবার ভ্যালেন্টিনের সন্ধানে যাই। আমরা তার নাগাল পাই। মহানন্দে ছুটে গিয়ে সে যেন কার পিছে সশব্দে চাটে মারে। হ্যালো কুখফ, কোত্থেকে উদয় হলে বেটা? সে হাত বাড়িয়ে দিয়ে বলে যায়, কি ভাগ্য, তাই না? তোমার সাথে এমনি করে দেখা হয়ে গেল। অন্য লোকটা তার দিকে কতক্ষণ চেয়ে থাকে। এই অন্তরঙ্গতা তার ভালো লাগে না। আমার মনে হয় তুমি লাহের, তাই না? নিশ্চয়ই, আমরা তো সময় একসঙ্গে ছিলাম, তোমার মনে নেই? একবার মনে নেই, যুদ্ধের গোলাগুলির মাঝখানে লিলি আমার জন্য খাবার পাঠিয়েছিল আর আমরা সবাই তা সাবার করেছিলাম। জর্জ তা নিয়ে এসেছিল। কাজটা ছিল ভয়ঙ্কর বিপদ সংকুল, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই মনে পড়ছে, অন্য লোকটা বলে। এই স্মৃতি মনে পড়তেই ভ্যালেন্টিন উত্তেজিত হয়ে ওঠে। অবশ্য পরে সে আহত হয়, তখন তুমি চলে গিয়েছিলে। সে তার ডান হাতটা হারায়। তার মতো গাড়ি চালকের পক্ষে এটা দুর্ভাগ্যজনক। এখন হয়তো সে অন্য কিছু করছে। এতদিন কোথায় গা ঢাকা দিয়েছিলে বলো তো? অন্য লোকটা জবাবটা এড়িয়ে গিয়ে মুরব্বিয়ানার সুরে বলে, তোমার সঙ্গে দেখা হলো, ভালো কথা। এখন কি করে চলছে তোমার, হে? তার কথায় তাচ্ছিল্যের ভাব। কি বললে? কেমন চলছে আজকাল, কি করছো? ভ্যালেন্টিন বিস্ময়মুক্ত হতে পারে না। তুচ্ছ তাচ্ছিল্যের ভাব? কতক্ষণ যে লোকটা দামি পোশাক পরিচ্ছদের পানে চেয়ে থেকে নিজের ছেঁড়া নোংরা পোশাকের পানে চায়। তারপর ক্রোধদীপ্ত কণ্ঠে বলে, ছোট লোক। ভ্যালেন্টিনের জন্য আমার করুণা হয়। জীবনে এই প্রথম তার মনে ভেদাভেদ জ্ঞানের উদয় হলো। এতদিন তার মনে বিশ্বাস ছিল যে আমরা সৈনিকেরা সবাই সমান, সবাই এক, আমাদের ছোট বড় নেই। একটিমাত্র কথায় এই দাম্ভিক লোকটা তার বিশ্বাস নষ্ট করে দিল। এ নিয়ে দুঃখ করো না ভ্যালেন্টিন, আমি তাকে সান্ত্বনা দিই। এই সমস্ত সংকীর্ণ চেতারা বাপের টাকার দেমাক দেখায়। তাদের মনোবৃত্তি এই। উইলিও কতগুলো জোরালো যুক্তি দিয়ে এই কথার সমর্থন করে। যাক, অদ্ভুত বন্ধুত্ব বটে, ভ্যালেন্টিন বিরক্তির সুরে বলে। কিন্তু লোকটার কথা তাকে পীড়া দেয়, তার বুকে খোঁচা দেয়। ভাগ্যক্রম সেই মুহূর্তে জাদেনের সঙ্গে দেখা হয়ে যায়। তার পরনে ঘর মোছা ন্যাকড়ার মতন পোশাক, ছেঁড়া ময়লা। উইলি বলে, আচ্ছা, যুদ্ধ তো শেষ হয়ে গেল, এখনও কি মাঝে মধ্যে এক আধবার কাপড় চোপড় ধুয়ে কেচে পরিষ্কার করতে পারো না? এখন নয়, আগামী শনিবারের মধ্যে হবে। সেদিন গোসল করব, উকুন ছাড়াবো, আর কি চাও? সে গম্ভীর কণ্ঠে বলে। আমরা বিস্ময়ে আঁতকে উঠি। যাদেন গোসল করবে? লোকটার হলো কি? উইলির তো একেবারে আক্কেল গুরু। সে কানে আঙুল দিয়ে প্রশ্ন করে, কি বললে বুঝতে পারলাম না। শনিবার কি করবে? গোসল করব, গর্বে বুক ফুলিয়ে যাদেন বলে। শনিবার রাতে আমার বাগদান। এবার উইলি কয়েক মুহূর্ত জাদেনের দিকে নিষ্পলক চেয়ে থাকে। জাদেন যেন একজন অচেনা লোক।
তারপর উইলি তার প্রকাণ্ড থাবাটা জাদেনের কাঁধে স্থাপন করে পিতৃসুলভ কণ্ঠে বলে, সত্যি করে বলো তো জাদেন, তুমি কি কখনো সখনো মাথার পেছনের দিকটায় ছোড়ার ঘায়ের তীব্র যন্ত্রণা অনুভব করো? কানে একটা অদ্ভুত বো বো শব্দ শুনতে পাও? হ্যাঁ, যখন অনশনে অর্ধাশনে থাকি তখন পেটে যেন বোমা পড়ে। যে এক বিভৎস অনুভূতি। এবার আমার বাগদত্তার কথায় আসি। সে সুন্দরী নয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, আর তার চোখ টেরা। তবে এইসব খুঁত সে তার হৃদয়ের উষ্ণতা দিয়ে পূরণ করে দেবে। আর তাছাড়া তার বাপ একজন কসাই। একজন কসাই? এবার রহস্যটা উদ্ঘাটিত হতে শুরু করে। যাদের আরও তথ্য সরবরাহ করে। তোমরা বিস্মিত হবে যে আমার বাগদত্তা আমার জন্য রীতিমতো পাগল। এটা একটা ভালো দাও। দিনকাল বড্ড খারাপ, তাই একটু আধটু স্বার্থ বলে দিতেই হবে। কোনো কসাই কোনোদিন অনাহারে মরবে না। যাক, বাগদান আর বিয়ে এক কথা নয়, দুয়ের মাঝে থাকে বিরাট ব্যবধান। উইলি খুব উৎসাহ ভরে কথাগুলো শুনে বলে, জাদেন, তুমি তো জানো আমরা তোমার অকৃত্রিম বন্ধু। তা তো নিশ্চয়ই উইলি। জাদেন উইলির কথার মাঝখানেই বলে, আমার তরফ থেকে আমি তোমাদের সামান্য কিছু কাবাব আর তার সঙ্গে খাবার জন্য চপ দেব। আগামী সোমবার একবার এসো। সেদিন আমরা একটা সাদা ঘোড়া জবাই করব। আমরা যাব বলে কথা দিয়ে তাকে বিদায় দিই। ভ্যালেন্টিন আলস্টারটার হফ রেস্তোরাঁয় প্রবেশ করে। এটা সার্কাস শিল্পীদের আড্ডা। একদল খর্বকায় লোক আহারে বসেছে। টেবিলের ওপর শালগমের স্যুপ আর প্রত্যেকের সামনে এক টুকরো রুটি। রেশন কার্ডে প্রাপ্ত খাদ্যদ্রব্য তারা হয়তো পেট ভরে খেতে পারে, আশা করি। উইলি উচ্চস্বরে মন্তব্য করে, তাদের পেট যা ছোট তাই নয় কি? ঘরের দেয়ালে অনুষ্ঠানের ইশতেহার আর গুটি কয় আলোকচিত্র সাঁটা রয়েছে। কয়েকটা আঁচছেরা, আর সবগুলোই পুরানো রংচটা। ভারোত্তোলক, ব্যায়ামকুশলী, ঘোড়সওয়ার, ভাড় আর একজন সিংহ পশিকার আলোকচিত্র। ভ্যালেন্টিন একটা আলোকচিত্র দেখিয়ে বলে, এটাই একদিন আমি ছিলাম। আলোকচিত্রে একটা লোক বুক ফুলিয়ে হরাইজন্টাল বার থেকে সার্কাসের তাঁবুর চূড়া পর্যন্ত ডিগবাজি খাচ্ছে। কিন্তু আজ শত ইচ্ছে করেও কেউ এই লোকটাকে ভ্যালেন্টিন বলে চিনতে পারবে না। যার সাথে ভ্যালেন্টিনের নাচার কথা সে তার জন্য প্রতীক্ষা করছে। রেস্তোরাঁর পেছনে ছোট হল কামরাটায় আমরা প্রবেশ করি। কামরাটার এক কোণে গোটা কয়েক মঞ্চের দৃশ্যপট হেলান দেয়া রয়েছে। ভ্যালেন্টিন একটা চেয়ারের উপর একটা গ্রামোফোন রেখে রেকর্ড বেছে নেয়। একটা কর্কশ গ্রামোফোনের চোং দিয়ে বেরিয়ে আসে। বাজিয়ে বাজিয়ে রেকর্ডটার দফারফা হয়ে গেছে। তবু এই সুরে উশৃঙ্খলতার অভিব্যক্তি লক্ষণীয়, বিগত যৌবনার সুন্দরী রমণীর কর্কশ কণ্ঠস্বরের মতন। ট্যাঙ্গো নাচের বাজনা। সুদক্ষ সুরবিশারদদের মতন সে অনুচ্চ কণ্ঠে আমাকে বলে, তার কথায় মনে হয় না সে যে এইমাত্র রেকর্ডের পিঠের লেখাটা পড়েছে। ভ্যালেন্টিনের পরিধানে নীল রঙের প্যান্ট আর শার্ট, আর মেয়েটার আঁটো সাঁটো পোশাক। তারা একটা এপেক নৃত্যের মহড়া দেয়, যাতে মেয়েটা শেষ পর্যন্ত তার পা দুটো ভ্যালেন্টিনের গ্রীবাদেশে জড়িয়ে দোলে, আর ভ্যালেন্টিন দ্রুত চক্রাকারে ঘুরতে থাকে। তারা দুজন নীরব গাম্ভীর্যে মহড়া দেয়। কেবল মাঝে মাঝে দু একটা কথার টুকরো ভেসে আসে। প্রদীপের ম্লান শিখা কাঁপে, গ্যাসের মৃদু শোঁ শোঁ শব্দ শোনা যায়। নর্তক নর্তকীর ছায়া দেয়ালের উপর ঘুরে ঘুরে বেড়ায়, আর উইলি ছোটাছুটি করে গ্রামোফোনে চাবি দেয়। নাচ শেষ হয়ে যায়। উইলি প্রশংসায় হাততালি দেয়। ভ্যালেন্টিন তার নাচে খুব তৃপ্ত নয়, তাই সে ইঙ্গিতে উইলিকে নিরুৎসাহিত করে। মেয়েটা আমাদের দিকে না তাকিয়েই নিজের পোশাক বদলায়। সে সজ্ঞানে গ্যাস বাতের নিচে নাচের জুতার ফিতা ফোলে। ম্লান আলোর তলে নমনীয়ভাবে তার পৃষ্ঠদেশ ধনুকের মতন বেঁকে যায়। সে সোজা দাঁড়িয়ে বাহু উঠিয়ে পোশাকটা টেনে দেয়। তার স্কন্ধদেশে আলো ছায়া খেলা করে। তার পা দুটো দীর্ঘ, সুন্দর। উইলি সারা জায়গাটায় উকিঝুঁকি মারে। ইতিমধ্যে সে পোশাক পরে প্রস্তুত হয়েছে। ঢিলা পোশাক আর মাথায় হ্যাট পরে তাকে অন্যরকম দেখায়। চেনাই যায় না। আগে তাকে কেমন কমনীয় মনে হতো, কিন্তু এখন তাকে অন্যদের মতন দেখায়। পোশাকের অদল বদলে মানুষের রূপ যে এত বদলে যায় তা বিশ্বাস করা যায় না। কি আশ্চর্য যে পোশাক পরিচ্ছদ মানুষকে এত বদলে দেয়, আর উর্দি মানুষকে বদলে দেয় আরও বেশি। উইলি প্রতি সন্ধ্যায় ওয়ান্টম্যানে যায়। স্থানটা শহর থেকে খুব দূরে নয়।
যেখানে রোজ সায়াহ্নে ও অপরাহ্নে নৃত্যানুষ্ঠান চলে। আমিও আজ সেখানে যাচ্ছি। কার্ল জানিয়েছে যে অ্যাডিলিও সেখানে মাঝে মাঝে যায়। আবার তাকে দেখতে আমার ইচ্ছা হয়। ওয়ান্ডম্যানের নাচঘরের সব জানালায় আলো জ্বলছে। পর্দার উপর নর্তক নর্তকীর ছায়া পড়ছে। ঘরে ঢুকে উইলির খোঁজ করি। সব টেবিলে লোকের ভিড়, একটা চেয়ারও খালি নেই। যুদ্ধের পর এই কয় মাস সবাই আমোদ আহ্লাদ করার জন্য একবারে পাগল। সহসা লম্বা ঝুলওয়ালা কোট আর ঝকঝকে সাদা পোশাক পরা একজন লোকের ওপর দৃষ্টি পড়ে আমার চোখ ঝলসে যায়। উইলি তার নতুন পোশাকটা পরেছে। আমি সেখানে দাঁড়িয়ে মিটমিট করি। কোটটা কালো, ওয়েস্ট কোটটা সাদা, আর মাথার চুল লাল, একটা প্রাণবন্ত পতাকা খুঁটি। উইলি আমার বিস্ময়াবেশকে অমায়িকতা সহকারে প্রশংসা হিসেবে গ্রহণ করে। ভালো করে দেখে নিতে পারো, এটা হলো আমার কায়সার উইলিয়াম স্মৃতিধারক ধরনের কোট। সে ময়ূরের মতো ঘুরে ঘুরে বলে, তোমার কেমন পছন্দ হচ্ছে? তুমি তো কোনোদিন ভাবতেই পারোনি যে একটা সামরিক গ্রেড কোট দিয়ে এমনটি হতে পারে। ভাবতে পেরেছিলে? সে আমার কাঁধ চাপড়ায়। তুমি এসে খুব ভালো করেছ। আজ নৃত্য প্রতিযোগিতা হবে, তাই আমরা সবাই এসেছি। পুরস্কার বিতরণ হবে। আধ ঘন্টার মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতা শুরুর আগ পর্যন্ত সবাই পায়তারা করে নিতে পারে। উইলি নৃত্যসাথী একজন মুষ্টিযোদ্ধার মতো বিশালদেহী মেয়ে মানুষ, ঘটকির মতন শক্তিশালিনী। এ মুহূর্তে সে মেয়ে মানুষটাকে নিয়ে একপদী নৃত্যের মহড়া দিচ্ছে। দ্রুততাই এই নৃত্যের বৈশিষ্ট্য। অন্যদিকে কার্ল খাদ্য দফতরের একটি মেয়ের সাথে নাচছে। এ করে সে নিজের স্বার্থোদ্ধার আর আনন্দোপভোগ একই সঙ্গে চমৎকার বাগিয়ে নিয়েছে। আলবার্ট আমাদের টেবিলে নেই। এক কোণ থেকে সে ঈষৎ লজ্জিত হয়ে আমাদের অভিবাদন জানাচ্ছে। সেখানে সে এক সুকেশিনী তরুণীর সঙ্গে বসে আছে। এই শেষবারের মতন আমরা তাকে দেখলাম, উইলি ভবিষ্যৎবাণী করে। আমি একজন ভালো নৃত্যসঙ্গিনী জুটিয়ে নেবার আশায় পায়চারি করি। কাজটা খুব সহজ নয়। অনেক মেয়ে আছে টেবিলে যাদের হরিণীর মতন দ্রুতগতি মনে হয়, কিন্তু নাচের আসরে তারা গর্ভবতী হস্তিনীর মতো মন্থর। সবাই অবশ্য দক্ষ নর্তক নর্তকীর সঙ্গে কামনা করে। যা হোক, শেষ পর্যন্ত আমি একজনকে বায়না দিলাম, তার পেশা পোশাক তৈরি করা। অর্কেস্ট্রা বেজে ওঠে। বোতামে চন্দ্রমল্লিকা ফুল গুজে একটা লোক সামনে এগিয়ে এসে বুঝিয়ে দেয় যে এবার একজোড়া নর্তক নর্তকী বার্লিনের অত্যাধুনিক নৃত্য ফক্স ট্রট প্রদর্শন করবে। এখানে এই নাচ আজ পর্যন্ত প্রদর্শিত হয়নি। আমরা এর নাম শুনেছি মাত্র। আমরা আগ্রহে প্রতীক্ষা করি। অর্কেস্ট্রা বাজতে থাকে, নাচ শুরু হয়। নর্তক নর্তকী একে অন্যের চারদিকে ঘোরে, কখনো এগিয়ে আর কখনো পিছিয়ে যায়। তারপর পরস্পরের হাত ধরাধরি করে ঘূর্ণির মতো ঘুরতে থাকে। উইলি গ্রীবা উঁচিয়ে দেখে। আনন্দে উল্লাসে তার চক্ষু ছানা বড়া। তার মনের মতো নাচ বটে। পুরস্কার সাজানো টেবিলটা ভিতরে আনা হয়। ওয়ান স্টেপ বস্টন আর ফক্স ট্রট, প্রত্যেকটার জন্য 3টা পুরস্কার। ফক্স ট্রট থেকে আমরা বাদ পড়ে যাই। আমরা এই নাচ পারব না, তবে বাকি দুটোতে আমরা জিততে চাই। প্রত্যেক নাচের প্রথম পুরস্কার হয় 10টা গাং চিলের ডিম, নয়তো 1 বোতল মদ। উইলি সন্দিগ্ধ মনে জানতে চায় এই ডিম ভক্ষণযোগ্য কিনা। এ সম্বন্ধে স্থির নিশ্চিত হয়ে সে ফিরে আসে। দ্বিতীয় পুরস্কার হয় 6টা ডিম, নয়তো একটা ব্যালাক্লোডা টুপি। আর তৃতীয় পুরস্কার 4টা ডিম, নয়তো 2 প্যাকেট সাধারণ সিগারেট। আমরা এই সিগারেট নিচ্ছি না, কার্ল বলে। এই সিগারেট সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান আছে। প্রতিযোগিতা শুরু হয়। বোস্টন নাচে কার্ল আর আলবার্ট এবং ওয়ান স্টেপে উইলি আর আমি নাম দিয়েছি। উইলি সম্বন্ধে আমাদের আশা অত্যন্ত ক্ষীণ, তবে বিচারকদের কৌতুক রসবোধ থাকলে সে জয়ী হতে পারে। বোস্টনে কার্ল আর আলবার্ট এরা 3টি জুটির সাথে ফাইনালে পৌঁছে। কার্ল জুটির সাজ পোশাক তাদের জয়ের অনুকূল। নাচের স্বকীয় রীতি আর ভাবভঙ্গিতে কার্ল অনুপম, কিন্তু তাল এবং ছন্দে আলবার্টও অন্তত একই স্তরের। বিচারকবৃন্দ গম্ভীর মুখে সব টুকছে, যেন ওয়ার্ল্ড ম্যানের শেষ বিচারের অনুষ্ঠান চলছে। কার্ল জয়ী ঘোষিত হয়ে 10টা ডিম গ্রহণ করে। মদের গুণাগুণ তার খুব ভালো জানা আছে। সে মদের বোতল নেয় না। সে নিজেই এই মদ এখানে বিক্রি করেছে। সে উদার চিত্তে ডিমগুলো আমাদের উপহার দেয়। তার বাড়িতে এর চেয়ে ভালো ডিম রয়েছে।
আলবার্ট দ্বিতীয় পুরস্কার লাভ করে। আমাদের পানে একটা বিব্রত দৃষ্টিতে চেয়ে সে তার সুকেশিনীর সঙ্গিনীর কাছে ডিমগুলো নিয়ে যায়। উইলি শীষ দেয়। আমার সঙ্গিনীকে নিয়ে ওয়ান স্টেপ প্রতিযোগিতায় আমি ফাইনালে পৌঁছি। আমি বিস্মিত যে উইলি নিজের জায়গায় অনড় বসে আছে, সে চেষ্টাও করবে না। আমার সঙ্গিনীও আমার সঙ্গে চমৎকার নৃত্য প্রদর্শন করে। আমরা দ্বিতীয় পুরস্কার পেয়ে তা আমাদের মধ্যে ভাগাভাগি করে নেই। ন্যাশনাল ইউনিয়ন ফর ডান্সিংয়ের রূপোর পদক বুকে ঝুলিয়ে আমি মহা গর্বে নিজের টেবিলে ফিরে যাই। উইলি, গাধা কোথাকার, তুমি প্রতিযোগিতায় নামলে না কেন? ব্রোঞ্জ পদকটা তো পেতে পারতে। আমি উইলিকে ভৎসনা করি। কার্ল আমাকে সমর্থন করে বলে, খাঁটি কথা, কেন নামলে না? উইলি সোজা দাঁড়িয়ে তার ঝুলওয়ালা কোটটা ঠিক করে নেয়। তারপর আমাদের পানে একবার গর্বিত দৃষ্টিতে তাকিয়ে একটি কথায় জবাব দেয়, কারণ বুকে চন্দ্রমল্লিকা ফুল আটা লোকটা ফক্সট্রট নাচের প্রতিযোগীদের আহ্বান করে। মাত্র সামান্য কয়টি জুটি এ নাচে প্রতিদ্বন্দ্বিতা করছে। উইলি এগিয়ে না গিয়ে মেঝেতে পায়চারি করতে থাকে। এই নাচ সম্বন্ধে তার কোনো ধারণাই নেই, কার্ল বিদ্রুপাত্মক কণ্ঠে বলে। সে কী করবে তাই দেখার জন্য আমরা কৌতূহলে চেয়ারে হেলান দিয়ে বসে থাকি। যে মেয়েটা সিংহ পোষ মানায় সেই মেয়েটা তার দিকে এগিয়ে এলে সে সবেগে হাত বাড়িয়ে দেয়। অর্কেস্ট্রা বাজতে শুরু করে। মুহূর্তে উইলি রূপান্তর ঘটে যায়। নৃত্যের উন্মাদনায় সে মেতে ওঠে। সে লাফায় ঝাঁপায়, তার সঙ্গিনীকে নিয়ে ঘূর্ণির মতন ঘোরে। সঙ্গিনীকে একবার উপরে ছুরি দিয়ে আবার লুফে নেয়। উইলি যে অতি উঁচু স্তরের ফক্সট্রট নৃত্য প্রদর্শন করছে তাতে কোনো দর্শকের মনে সন্দেহ নেই। উইলি প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করছে। তার বিজয় এমনই সুনিশ্চিত যে নৃত্য শেষে কতক্ষণ স্তব্ধতা বিরাজ করে। সে বিজয়ানন্দে মদের বোতলটা আমাদের সামনে তুলে ধরে। তার সারা দেহ থেকে ঘাম ঝরে, তার পোশাক ভিজে গেছে। প্রতিযোগিতা শেষ হয়ে গেছে, তবে নৃত্যানুষ্ঠান অব্যাহত রয়েছে। আমরা টেবিলে বসে উইলির বিজয় উপহারের মধ্যে উপভোগ করছি। কেবল আলবার্টই অনুপস্থিত। মনোঘোড়াও তাকে তার সুকেশিনী সঙ্গিনীর সাহচর্য থেকে টেনে আনতে পারবে না। উইলি আমাকে গুঁতো দিয়ে বলে, ওই যে এডেলি। কোথায়? আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি। যে নৃত্যমঞ্চের ভিড়ের পানে অঙ্গুলি নির্দেশ করে। তাই তো, ওই তো সে একজন দীর্ঘদেহী কৃষ্ণকায় লোকের সঙ্গে ওয়ালস নাচ নাচছে। ও কি অনেকক্ষণ এসেছে? আমি জানতে চাই সে কি আমাদের বিজয় প্রত্যক্ষ করেছে। তাই আমি চাই। প্রায় 5 মিনিট আগে এসেছে, উইলি বলে। ওই সারসের মতন লম্বা লোকটার সঙ্গে? হ্যাঁ, সারসটার সঙ্গে। নাচের সময় এডেলি তার মাথাটা পেছনের দিকে সামান্য বাঁকিয়ে রাখে। তার একটা হাত কালো লোকটার কাঁধের ওপর ন্যস্ত। পাশ থেকে তার মুখের উপর একবার নজর পড়তেই আমার শ্বাসরোধের উপক্রম হয়। নৃত্য প্রকোষ্ঠের ম্লান আলোর নিচে তার মুখখানা যুদ্ধের আগে সন্ধ্যাগুলো স্মৃতি আমার মনে জাগিয়ে দেয়। কিন্তু সীমান্ত থেকে ফিরে এসে দেখেছি তার মুখখানা আরও ভরাট হয়ে গেছে, আর তার হাসিটা এখন কেমন অচেনা মনে হয়। উইলির মদের বোতল থেকে একটা দীর্ঘ চুমুক দেই। আমার নৃত্যসঙ্গিনী পাশেই আর একজনের সঙ্গে নাচছে। সে এডেলির চেয়ে ছিমছাম আর পরিচ্ছন্ন। সেদিন কুয়াশাচ্ছন্ন রাতে আমি তা লক্ষ্য করিনি যে সে এখন পরিপূর্ণ নারীতে পরিণত হয়েছে। এখন তার বক্ষদেশ পরিপুষ্ট, পদযুগল সুঢল ও বলিষ্ঠ। সে আগে এমন ছিল কিনা তা আমার মনে পড়ছে না। হয়তো আগে এদিকটা আমি লক্ষ্য করিনি। বেশ ডবকা ছুরিটি হয়ে গেছে। উইলি যেন আমার চিন্তাধারা বুঝতে পেরেছে। চুপ করো, আমি তাকে ধমক দিই। ওয়ালস নাচ শেষ হয়েছে। প্যাডেন দুয়ারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার কাছে যাই। সে আমাকে অভিবাদন জানিয়ে তার নৃত্যসঙ্গীর সাথে হেসে হেসে কথা বলতে থাকে। আমি সেখানে দাঁড়িয়ে তার পানে চেয়ে থাকি। আমার বুকের স্পন্দন দ্রুত চলছে, যেন কি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাচ্ছি। আমার পানে এমন করে চেয়ে আছো কেন? সে জিজ্ঞেস করে। এমন কিছু নয়, আমি বলি। এবার নাচলে কেমন হয়? এবার নয়, পরবর্তী নাচ, বলে সে তার সঙ্গীর সঙ্গে নৃত্যমঞ্চে চলে যায়। আমি তার জন্য প্রতীক্ষা করি। তারপর আমরা দুজনে বোস্টন নাচ নাচি। আমি ভালো নাচতে যথাসাধ্য চেষ্টা করি। সে আমার নাচ পছন্দ করে। নিশ্চয়ই সীমান্তে তুমি নাচ শিখেছ। ঠিক সেখানে শিখিনি, তবে এইমাত্র একটা পুরস্কার পেয়েছি, আমি জবাব দিই। সে আমার পানে মুখ তুলে তাকায়। আহ, কি দুঃখের কথা।
সেই নাচটা আমরা দুজনে নাচতে পারতাম। কি পুরস্কার ছিল? 6টা ডিম আর একটা পদক। আমি জবাব দিই। আমি লজ্জা বোধ করি। বেহালায় এমন করুণ সুর বাজছে যে পায়ের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে। যাক, এখন তো আমরা দুজনে নাচছি, আমি বলি। আচ্ছা, তোমার কি অতীতের সেসব সন্ধ্যার কথা মনে পড়ে, যখন আমরা জিম ক্লাব থেকে একে অপরের পেছনে ছোটাছুটি করতাম? সে ইতিবাচক মাথা নাড়ে। হ্যাঁ, তখন আমরা ছেলে মানুষ ছিলাম। ওই দিকে তাকাও, লাল পোশাক পরা মেয়েটার ওই ঢিলা ব্লাউজই অত্যাধুনিক ফ্যাশন। ছেলে মানুষই, তাই না? বেহালায় এবার করুণ সুর কেঁপে কেঁপে বাজে, ঠিক চাপা কান্নার মতন। প্রথম যেদিন তোমার সঙ্গে আমি কথা বলি, সেদিন আমরা দুজনই পালিয়েছিলাম, আমি বলি। সেটা ছিল জুন মাস, শহরের পুরানো পাঁচিলের কাছে। সেটা যেন মাত্র গতকালের ঘটনা। এডেল অন্য একজন লোকের প্রতি হাত নাড়ে। আবার সে আমার পানে ফিরে দাঁড়ায়। হ্যাঁ, সেটা কি আমাদের বোকামি ছিল না? আচ্ছা, তুমি কি ট্যাঙ্গো নাচ নাচতে পারো? ওই যে কালো ছেলেটা দেখছো, সে চমৎকার ট্যাঙ্গো নাচ নাচে। আমি নিরুত্তর। বাজনা থেমে গেছে। তুমি অল্পক্ষণের জন্য আমাদের টেবিলে আসবে? আমি প্রশ্ন করি। সে টেবিলের পানে তাকায়। পেটেন্ট চামড়া জুতা পরা ওই ছিপছিপি ছেলেটাকে? তার নাম কার্ল ব্রোগার, আমি জবাব দিই। এডেল এসে আমাদের সঙ্গে বসে। উইলি তাকে এক গ্লাস মদ ঢেলে দিয়ে দু একটা রসিকতা করে। এডেল হাসে আর কার্লের পানে চায়। সে কার্লের নৃত্যসঙ্গিনী আধুনিকতম ব্লাউজ পরা মেয়েটার পানে ফিরে ফিরে তাকায়। আমি বিস্ময়াবিষ্ট দৃষ্টিতে অ্যাডেলকে পর্যবেক্ষণ করি। সে এত বদলে গেছে। স্মৃতিশক্তি কি এখানেও আমাকে ফাঁকি দিল? স্মৃতি কি পুরাতন হয়ে সত্যকে চাপা দিয়ে দিয়েছে? আমাদের পার্শ্বে উপবিষ্ট এই বাক্য বাকিস মেয়েটা এত বেশি কথা বলছে যেন সে আমার পরিচিত নয়। তার বাহ্যিক আভরণের অন্তরালে এমন একজন কি থাকতে পারে না যে আমার পরিচিত? বয়স বাড়লে কি মানুষের বিকৃতি ঘটে? হয়তো কালের ব্যবধানেই এর কারণ, আমি মনে মনে ভাবি। 3 বছরের বেশি হয়ে গেছে। তার বয়স তখন 16, ছেলে মানুষ। এখন তার বয়স 19, বয়প্রাপ্ত তরুণী। সহসা কালের অজানা বিষণ্ণতা সম্বন্ধে আমি সচেতন হয়ে পড়ি। কালপ্রবাহ অব্যাহত গতিতে চলছে আর সব কিছু বদলে দিয়ে যাচ্ছে। তাই মানুষ অতীতকে খুঁজতে গিয়ে আর কিছুই ফিরে পায় না। হ্যাঁ, অতীত থেকে বিচ্ছিন্ন হওয়া কঠিন, কিন্তু আবার অতীতে ফিরে যাওয়া আরও কঠিন। এমন করে গোমরামুখ হয়ে বসে আছো কেন আর্নস্ট? পেট কামড়াচ্ছে? উইলি আমাকে জিজ্ঞেস করে। ও বড় নীরস, তাই না? অ্যাডেল হেসে বলে। আর ও সবসময়ই এইরকম। আর্নস্ট, তুমি কি কিছুটা প্রাণচঞ্চল হতে পারো না? জবুথবু হয়ে এমনিভাবে বসে থাকা ছেলেদের চেয়ে মেয়েরা প্রাণচঞ্চল ছেলেদের বেশি পছন্দ করে। তা শেষ হয়ে গেছে, আমি মনে মনে বলি। সে যুগ বাসি হয়ে গেছে। আমি নীরস বলে সে যে আমাকে ভাবে সেজন্যও না, বা সে যে বদলে গেছে এজন্যও না। আমার মুখ গোমরা করে বিষণ্ণ মনে বসে থাকার কারণের কোনোটাই না। আমার এই মানসিক অবস্থার কারণ আমি এখন দেখতে পাচ্ছি যে সব ব্যর্থ হয়ে গেছে। আমি আমার যৌবনের দুয়ারে দুয়ারে করাঘাত করে সেখানে প্রবেশের আকাঙ্ক্ষায় ছোটাছুটি করছি, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি। ভাবছিলাম সেখানে আবার আমি প্রবেশাধিকার পাব, কারণ আমি এখনও তরুণ। কিন্তু আমার স্পর্শে সব ভেঙে চুরমার হয়ে গেছে। আমি বুঝতে পারিনি। ভাবছিলাম এখানে হয়তো অতীতের কিছু সম্পদ রয়ে গেছে, তাই বারবার এই সম্পদ ফিরে পাবার জন্য চেষ্টা করে বারবার নিজেকে হাস্যস্পদ আর নিজেকে করুণার পাত্র করেছি মাত্র। কিন্তু এখন আমি জানি আর মর্মে মর্মে অনুভব করি যে যুদ্ধ আমার স্মৃতির রাজত্ব বিধ্বস্ত করে দিয়েছে। আমি এখন জানি ভবিষ্যতের আশাও আমার জন্য ব্যর্থতায় পর্যবসিত হবে। মহাকাল আমাদের মাঝখানে দুস্তর ব্যবধানের সৃষ্টি করেছে। প্রত্যাবর্তনের পথ আমার রুদ্ধ। আমাকে এগিয়ে যেতে হবে, সম্মুখপানে চলতে হবে। যেখানে খুশি যাব তাতে কিছু যায় আসে না। আমার কোনো গন্তব্য নেই, আমার কোনো লক্ষ্য নেই। মদের গ্লাসটা শক্ত করে ধরে চোখ তুলে তাকাই। হ্যাঁ, ওই তো এডেল এখনও কার্লকে জিজ্ঞেস করছে কোথায় চোরাচালানি সরেশ রেশমি মোজা পাওয়া যেতে পারে। অন্যদিকে নাচ আগের মতনই চলছে, অর্কেস্ট্রা বাজছে, আর আমিও একই চেয়ারে আগের মতন বসে আছি। শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং এখনও আমার দেহে প্রাণ আছে। তখন কি একটা বিদ্যুৎ ঝলক
আমাকে জোর করে নিয়ে যায়নি? তখন কি একটা দেশ সবাইকে ধ্বংস করে কেবল আমাকে একলা জীবিত রেখে হঠাৎ ধসে তলিয়ে যায়নি? এডেল দাঁড়িয়ে কার্লের কাছে বিদায় নেয়। তাহলে মেয়ার অ্যান্ড নিকেশের দোকানে? সে খোশ মেজাজে কার্লকে বলে। তুমি ঠিক জানো, নিশ্চিত তারা গোপনে এসব জিনিসের ব্যবস্থা করে? কাল সকালে প্রথমে আমি সেখানে উপস্থিত হব। আর্নস্ট, তাহলে এবার আসি। আমি তোমার সঙ্গে কিছু দূর পর্যন্ত যাব, আমি জবাব দিই। বাইরে এসে সে করমর্দন করে। তুমি আর এসো না, আমার জন্য একজন অপেক্ষা করছে। আমি জানি এটা আমার নির্বুদ্ধিতা আর ভাবপ্রবণতা ছাড়া কিছুই নয়, কিন্তু আমি অসহায়। আমি টুপিটা খুলে আনত হয়ে বিদায় নিই, যেন দীর্ঘদিনের জন্য এই বিদায় গ্রহণ। তবে এই বিদায় গ্রহণ তার কাছ থেকে নয়, আমার অতীতের সব কিছু থেকে। সে সন্ধানী দৃষ্টিতে এক মুহূর্ত আমার পানে তাকিয়ে বলে, মাঝে মাঝে তোমাকে বেশ অদ্ভুত মনে হয়। কথাটা বলেই সে গুনগুনিয়ে পথে নামে। আকাশ নির্মেঘ হয়ে গেছে, সারা শহরে রাত্রি নেমেছে। অনেকক্ষণ আমি দাঁড়িয়ে এই দৃশ্য দেখি, তারপর ঘরে ফিরে যাই। যুদ্ধফ্রন্ট থেকে প্রত্যাবর্তনের পর এই প্রথম আমাদের রেজিমেন্টের পুনর্মিলনী উৎসব কনার্সম্যানে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে যুদ্ধ প্রত্যাগত সবাই নিমন্ত্রিত হয়েছে। এই উৎসব ঘটা করে হবে আশা করি। কার্ল, আলবার্ট, জাপ আর আমি নির্ধারিত সময়ের 1 ঘন্টা আগেই উপস্থিত হই। পুরানো বন্ধুদের আবার দেখার জন্য আমরা অস্থির। আমরা বড় হলের বাইরে একটা বসার ঘরে বসে উইলি ও অন্যদের জন্য অপেক্ষা করছি। আমাদের মধ্যে কে 1 চক্কর জিন খাওয়াবে তা ঠিক করার জন্য মুদ্রা নিক্ষেপ করছি। এমন সময় দরজা খুলে যায় আর ফার্ডিন্যান্ড কসল ভিতরে প্রবেশ করে। তার চেহারা দেখে আমরা এতই বিস্মিত হয়ে যাই যে মুদ্রাটা আমাদের হাত থেকে পড়ে যায়। কসল বেসামরিক পোশাক পরেছে। আমাদের সকলের মতো সেও এতদিন পুরানো উর্দি পরত, কিন্তু আজ এই উৎসব উপলক্ষে বেসামরিক পোশাক পরে এসেছে। সে নীল রঙের ওভারকোট, মখমলের কলার, মাথায় সবুজ টুপি আর প্রজাপতি রঙের টাই পরেছে। এই পোশাকে তাকে একজন অন্য লোক মনে হয়। আমরা সবে বিস্ময় কাটিয়ে উঠেছি, ঠিক এমন সময় জাদেন এসে হাজির। সেও এই প্রথম বেসামরিক পোশাক পরিহিত, ডোরাওয়ালা ওয়েস্টকোট, হলদে চকচকে জুতো এবং মাথার রূপা মোড়ানো ছড়ি। সে থুতনি উঁচিয়ে বুক ফুলিয়ে ঘরে প্রবেশ করে। কসলের মুখোমুখি হতেই সে 1 পা পিছিয়ে যায়। কসলও তাই করে। সামরিক পোশাক ছাড়া অন্য পোশাকে তারা পরস্পরকে কোনোদিন আগে দেখেনি। 1 সেকেন্ড তারা একে অন্যকে আপাদমস্তক দেখে নিয়ে হাসিতে ফেটে পড়ে। এই বেসামরিক পোশাকে একে অন্যকে হাস্যকর মনে হয়। কি হে ফার্ডিন্যান্ড, আমি তো সবসময় তোমাকে একজন সুবেশধারী ভদ্রলোক মনে করতাম। জাদেন দাঁত কেলিয়ে হাসে। কসল হাসি বন্ধ করে বলে, তুমি কি বলতে চাও? কেন, এই যে, বলে জাদেন কসলের ওভারকোটটা দেখিয়ে বলে, আমার মনে হচ্ছে এটা তুমি কোনো বিক্রিওয়ালার দোকান থেকে কিনেছ। তুমি একটা উল্লুক। কসল গর্জে উঠে মুখ ফিরিয়ে নেয়। উদ্দীপনা অবস্থায় কোনোদিন তার এমন ধারণা হতো না। এবার সে তার পরিষ্কার আস্তিন দিয়ে ওভারকোটের দাগগুলো সত্যি সত্যি মুছতে থাকে। তারপর সে অনেকক্ষণ নতুন স্যুট পরা কার্ল ব্রোগারের পানে তাকায়। আমি যে তাকে লক্ষ্য করছি সে তা জানে না। একটু পরে সে আমাকে প্রশ্ন করে, তুমি জানো কার্লের বাবা কি কাজ করেন? তাই, জেলা জজ, তাই তো? সে গম্ভীর হয়ে বলে, আর লুদভিগের বাবা? আয়কর বিভাগের ইন্সপেক্টর। অল্পক্ষণ নীরব থেকে সে বলে, আমার মনে হয় শিগগিরই হয়তো আমার সঙ্গে তোমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। তুমি একটা নিরেট পাগল, জবাবে আমি তাকে বলি। সে সংশয়সূচক কাঁধ ঝাঁকুনি দেয়। আমি বিস্ময়মুক্ত হতে পারি না। এই বেসামরিক পোশাকই যে তাকে অন্যরকম দেখাচ্ছে তাই নয়, সে সত্যি অন্যরকম হয়ে গেছে। আগে এ ব্যাপারে কোনোদিন সে মাথা ঘামাতো না, কিন্তু এখন তার এমনই মানসিক অবস্থা যে সে তার ওভারকোটটা খুলে ঘরের এক অন্ধকার কোণে ঝুলিয়ে রেখে দেয়। আমি তাকে লক্ষ্য করছি টের পেয়ে সে কৈফিয়তের সুরে বলে, এখানে বড্ড গরম। আমি মাথা নেড়ে তার কথায় সায় দিই। আর তোমার বাবা কি করেন? একটু পরে বিষণ্ণ কণ্ঠে সে আমাকে জিজ্ঞেস করে।
দফতরি, আমি জবাব দিই। সত্যি? সে উৎসাহিত হয়ে ওঠে। আর আলবার্টের বাবা? মারা গেছে, কর্মকার ছিলেন। কর্মকার? সে আনন্দে কথাটা পুনরাবৃত্তি করে। কর্মকার যেন স্বয়ং পোপের মতন সম্ভ্রান্ত ব্যক্তি। কর্মকার, তাই না? মহান কাজ। আমি নিজে একজন ফিটার মিস্ত্রি। আমরা তাহলে প্রায় সহকর্মী হতে পারতাম, তাই নয় কি? তাই, আমি সায় দিই। বেসামরিক কসলের দেহের ধমনীতে সামরিক কসলের রক্ত প্রবাহিত হতে শুরু করছে। তার মুখের রং বদলে যায়, তার দেহে শক্তি সঞ্চারিত হয়। তা না হলে দুঃখের ব্যাপার হতো, এই বলে সে আমাকে নিশ্চয়তা দেয়। ঠিক এই মুহূর্তে সে আবার একটা মুখ ভেঙচে দেবার জন্য পাশ দিয়ে যাবার সময় কোনো কথা না বলে সস্থানে বসেই ঠিক লক্ষ্য ভেদ করে যাদেনকে একটা লাথি মারে। এই পুরনো কসল। এবার বড় হলের দরজায় দুমদড়াম শুরু হয়েছে। নিমন্ত্রিতদের প্রথম দল আসছে। আমরা ভিতরে প্রবেশ করি। ঘরটা এখনও শূন্য। ফুলের মালা আর টেবিল চেয়ার এখনও সাজানো হয়নি, সব কিছু এলোমেলো। কয়েকটি দল এখনও ঘরের কোণে দাঁড়িয়ে আছে। রংচটা উর্দি পরা জুলিয়াস ওয়েরেক্যাম্পকে আবিষ্কার করে তাড়াতাড়ি কয়েকটা চেয়ার সরিয়ে আমি তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে যাই। কেমন আছো জুলিয়াস? আমি তার কুশলাদি জিজ্ঞেস করি। তুমি যে আমার কাছ থেকে একটা মেহগনি কাঠের ক্রুশ ধার নিয়েছিলে, সে কথাটা তুমি ভুলে যাওনি তো? তোমার কি মনে আছে যে তুমি পিয়ানোর ঢাকনা দিয়ে আমার জন্য একটা ক্রুশ বানিয়ে দেবে বলে কথা দিয়েছিলে? মনে রেখো কিন্তু। আর্নেস্ট, এটা আমার কাজেও লাগতে পারত, সে বিষাদ ক্লিষ্ট কণ্ঠে বলে। আমার স্ত্রী মারা গেছে জানো। তাই নাকি জুলিয়াস? শুনে অত্যন্ত দুঃখিত হলাম। কিসে মারা গেল? আমি জিজ্ঞেস করি। সে কাঁধ ঝাঁকুনি দিয়ে বলে যায়, সারা শীতকালটা দোকানে ক্রেতা দলের সারিতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে একদিন পড়ে গিয়ে আহত হয়। তারপর একটা সন্তান প্রসব করে, তাতেই শেষ হয়ে যায়। আর সন্তানটা? সেটাও মারা গেছে। তার আনত কাঁধটা কুঁজো হয়ে যায়, যেন শীতে সে কুঁকড়ে যাচ্ছে। হ্যাঁ, আর সেফলারও মারা গেছে আর্নেস্ট, তা হয়তো তুমি জানো। আমি নেতিসূচক মাথা নাড়ি। তা কেমন করে হলো? ওয়েরেক্যাম্প পাইপ ধরিয়ে বলে, তুমি জানো সে মাথায় আঘাত পেয়েছিল 1917 সালে, তাই না? যাক, তখনকার মতন ঘাটা শুকিয়ে যায়। তারপর প্রায় 6 সপ্তাহ আগে সে মাথায় এমনই তীব্র যন্ত্রণা অনুভব করতে থাকে যে সে যন্ত্রণায় অস্থির হয়ে দেয়ালে মাথা ঠুকতে থাকে। আমরা 4 জনে মিলে তাকে হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হই। স্কিতি না কি একটা যেন হয়েছিল। সে পরদিনই মারা যায়। এই বলে সে আবার পাইপটা ধরাবার জন্য দেশলাই বের করে। হ্যাঁ, এখন তার স্ত্রীকে সরকার পেনশন দিতে রাজি না। জারহাট পহলের খবর কি? আমি জানতে চাই। এখানে আসার মতন সম্বল তার নেই। ফাসবেন্ডার এবং ফ্রিখেরও একই অবস্থা। সব বেকার, খাবার পয়সা পর্যন্ত জোটাতে পারে না। তাদেরও আসার ইচ্ছে ছিল, বেচারা প্রাক্তন সৈনিক। ইতোমধ্যেই হলঘরটা প্রায় অর্ধেক ভরে গেছে। পুরানো সাথীদের আরও অনেকের সঙ্গে দেখা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, পুরানো মানসিকতা আর নেই। শুধু এই পুনর্মিলনের জন্যই সপ্তাহের পর সপ্তাহ প্রতীক্ষা করে আছি এই আশা নিয়ে যে এখানে আমাদের সব দুর্ভাবনা, অনিশ্চয়তা আর ভুল বোঝাবুঝির অবসান হবে। এর কারণ হয়তো এই যে সামরিক উর্দি আর বেসামরিক পোশাক ঘরময় ছিটিয়ে ছড়িয়ে আছে। অথবা এমনও হতে পারে যে বৃত্তি, পারিবারিক আভিজাত্য ও সামাজিক প্রতিষ্ঠান বাধা আমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি করেছে। এটা নিশ্চিত যে আমাদের মধ্যে সাথীত্বের পুরানো অনুভূতি অবশিষ্ট নেই। সব উলটপালট হয়ে গেছে। উদাহরণস্বরূপ এই বসের কথাই বলা যাক। সে ছিল সারা কোম্পানির ঠাট্টা তামাশার স্থায়ী পাত্র। সে ছিল এমনই নিরেট বোকা যে সবাই তাকে নিয়ে ঠাট্টা তামাশা করত। সেও তো হাসি মুখে মেনে নিত। সীমান্তে সে এমনই নোংরা ময়লা থাকত যে অনেকবার আমরা তাকে জোর করে কলতলায় বসিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। সেই বসই কিনা আজকাল দামি চকচকে স্যুট পরে মুক্ত টাইপিন লাগিয়ে বিরাট বিত্তশালীর মতন বড় বড় বুলি আওড়াচ্ছে। আর তার পাশে বেথকি। সীমান্তে যে বেথকির অবস্থান তার চেয়ে এত উঁচুতে ছিল যে বেথকি তার সঙ্গে কথা বললে সে বর্তে যেত। এখন সেই বেথকি সামান্য জমির মালিক একজন গেঁয়ো মুচি মাত্র। আর লুডভিগ ব্রেয়ার লেফটেন্যান্টের পোশাকের বদলে
তার গায়ে এখন একটা স্কুলের আঁটোসাঁটো স্যুট। তার সৈনিক জীবনের পুরানো আর্দালি আজ বড় ব্যবসায়ী আর বহু বাড়ির মালিক বনে তার পিঠ চাপড়াচ্ছে। ওই তো ভ্যালেন্টিন, তার ছেঁড়া কোটের নিচে নীল সাদা সোয়েটার। তাকে দেখে একটা ভবঘুরে ছাড়া কিছুই মনে হচ্ছে না, কিন্তু আসলে সে কত বড় একজন সাহসী যোদ্ধা। আর তার পাশে লেদেরহোস উপবিষ্ট। এই নোংরা কুত্তাটা অপূর্ব পোশাক পরে বিলেতি সিগারেট ফুঁকছে। পায়ের তলায় যারা ছিল তারা সব মাথায় চড়ে গেছে। তাও চলতে পারে, কিন্তু তাদের কথাবার্তারও ঢং বদলে গেছে। আর ঢং বদলির উৎস তাদের পোশাক পরিচ্ছদের জাঁকজমক। যে বেচারা আগে একটা হাঁসকে হিস করতো না, সে এখন মুরব্বি আনা করছে। দামি পোশাক পরার দল এখন পৃষ্ঠপোষকতার সুরে কথা বলছে, আর জীর্ণ পোশাকধারীরা নীরব। একজন স্কুল শিক্ষক সেনাবাহিনী কর্পোরেল ছিল, তাও নিষ্কর্মা কর্পোরেল। সে অনুকম্পার সুরে কার্ল আর লুদভিগকে তাদের পরীক্ষা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছে। আমি লুদভিগ হলে তার মাথাটা বিয়ারের গ্লাসটা ঢেলে দিতাম। প্রভুকে ধন্যবাদ। কার্ল পরীক্ষা আর শিক্ষা সম্বন্ধে কয়েকটা বিরূপ মন্তব্য করে পরে ব্যবসা বাণিজ্যের প্রশংসা করে। এখানকার আলাপ আলোচনায় আমি পীড়া অনুভব করি। আমার মনে হয় এখানে আমাদের একত্র সমবেত না হলেই ভালো হতো। তাহলে আমরা অতীতের মধুর স্মৃতি আঁকড়ে থাকতে পারতাম। আমি এই লোকদের নোংরা উর্দি পরা সৈনিক আর এই রেস্তোরাঁটাকে সীমান্তের বিশ্রাম অঞ্চলে একটা ক্যান্টিন রূপে কল্পনা করার ব্যর্থ চেষ্টা করি, কিন্তু তা হয় না। এখানকার পরিবেশ প্রবলতর। যে পরিবেশ আমাদের মধ্যে পার্থক্যের সৃষ্টি করে তা অত্যন্ত শক্তিশালী। সিদ্ধান্ত গ্রহণে সমষ্টির স্বার্থ চিন্তা এখন আর চূড়ান্ত নয়। সমষ্টির স্বার্থ এখন ভিন্ন হয়ে ব্যক্তি স্বার্থের স্থান গ্রহণ করেছে। আমরা যখন একই পোশাক পরতাম, সেই অতীতের গহ্বর থেকে মাঝে মধ্যে হয়তো সোনালি আভা বেরিয়ে আসবে, তবে সে আভা ম্লান হয়ে গেছে। অন্যরা এখনও আমাদের সাথী বটে, কিন্তু আমাদের সাথীদের বন্ধন শিথিল হয়ে গেছে। তারা সাথী হয়েও আর আমাদের সাথী নয়। এটাই বিষাদময় ব্যাপার। সবাই যুদ্ধে গিয়েছিল, আমরা আমাদের সাথীত্বে বিশ্বাসী ছিলাম, কিন্তু এখন উপলব্ধি করছি যে মৃত্যু যা করতে পারেনি, জীবন তার সমাধা করছে, আমাদের পৃথক করে দিচ্ছে। কিন্তু আমরা তা বিশ্বাস করতে রাজি নই। আমরা একসঙ্গে এক টেবিলে বসি, লুদভিগ, আলবার্ট, কার্ল, অ্যাডলফ, উইলি, ভ্যালেন্টিন। আমাদের মনে একটা বিষণ্ণতার অনুভূতি। আলবার্ট বড় ঘরটার দিকে তাকিয়ে বলে, যা হবার হোক, আমরা একত্র থাকব। এ ব্যাপারে সম্মত হয়ে আমরা পরস্পরের করমর্দন করি, আর অদূরে ভালো পোশাকধারীরা তাদের চেয়ার কাছাকাছি টেনে নিচ্ছে। এই নতুন শ্রেণী বিভাগে থাকার ইচ্ছে আমাদের নেই। তারা যা ত্যাগ করছে তা আমরা গ্রহণ করব। আমরা একসঙ্গে আরও কতক্ষণ বসে থাকি, কিন্তু অ্যাডলফ বেদকি অবিলম্বে বিদায় নিয়ে চলে যায়। তাকে কেমন যেন বিমর্ষ দেখায়। একজন পরিচালক এসে জাদেনের কানে কানে কি যেন বলে। সে পরিচালককে বিদায় করে দেয়। এখানে মেয়েদের কোনো কাজ নেই। আমরা বিস্ময়ে পরস্পরের পানে তাকাই। জাদেন তৃপ্তিতে হাসে। পরিচালক ফিরে আসে। তার পিছনে পিছনে একজন স্ত্রীলোক খুঁড়িয়ে খুঁড়িয়ে দীর্ঘ পদক্ষেপে এসে উপস্থিত হয়। জাদেন বিব্রত বোধ করে। তার অবস্থা দেখে আমরা হাসি, কিন্তু সে জানে কেমন করে পরিস্থিতির মোকাবেলা করতে হয়। সে একটা চমৎকার ভঙ্গি করে বলে, ইনি আমার বান্ধবী। জাদেনের কাজ এখানেই শেষ। এবার উইলি পরিচয় প্রদানের কাজটা হাতে নেয়। সে লুদভিগকে দিয়ে শুরু করে এবং নিজকে দিয়ে শেষ করে। সে জাদেনের বাগদত্তাকে আসন গ্রহণের আমন্ত্রণ জানায়। মেয়েটা আসন গ্রহণ করে। উইলি তার পাশে বসে তার চেয়ারের পেছনে হাত রাখে। তোমার বাবা তো নিউয়েনগ্রেভেনের সেই বিখ্যাত কসাই? আলাপচারিতার ভূমিকা হিসেবে উইলি তাকে প্রশ্ন করে। মেয়েটা মাথা নাড়ে। উইলি আরও কাছে ঘেঁষে বসে। জাদেন তাতে এতও মাথা ঘামায় না। সে মনের আনন্দে বিয়ার গিলছে, কিন্তু উইলির অনর্গল খোশমেজাজি আলাপে মেয়েটা গলে যায়। অনেক দিন থেকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে আসছি। জাদেন আপনাদের সম্বন্ধে আমাকে কত গল্প শুনিয়েছে, কিন্তু আপনাদের নিয়ে আসার কথা বললে উনি কিছুতেই তা শুনবেন না। কি? রোষ কষায়িত চোখে জাদেনের পানে তাকিয়ে উইলি বলে, আমাদের নিয়ে গেলে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে যেতাম। এই বদমায়েশটা কোনোদিন এ কথা আমাদের বলেনি। জাদেন এবার অস্বস্তি বোধ করতে শুরু করে। কসল সামনে ঝুঁকে বলে, তাহলে আপনার প্রিয়জন আমাদের কথা আপনাকে বলেছে?
সে আমাদের সম্বন্ধে কি বলেছে? এবার আমাদের যেতে হয় মেরিখেন। জাদেন উঠে পড়তে উদ্যত হয়, কিন্তু কসল জোর করে ঠেলে তাকে চেয়ারে বসিয়ে দেয়। এবার বলুন তো মহোদয়া, ও আমাদের সম্বন্ধে সত্যি সত্যি কি বলেছে? এদের প্রতি মেরিখানের মনে খুব আস্থা জেগেছে। সে লাজুক চোখে উইলির পানে তাকিয়ে বলে, আপনি কি হের হোমেয়ার? উইলি মাথা নত করে। তাহলে আপনাকেই উনি বাঁচিয়েছিলেন? সে বকবক করতে থাকে আর জাদেন চেয়ারের ওপর অস্থির হয়ে ওঠে, যেন পিঁপড়ার ঢিবির ওপর বসে আছে। নিশ্চয়ই আপনি তা ভুলে যাননি? উইলি নিজের মাথায় হাত দিয়ে বলে, এই ঘটনার পর আমি একবার চাপা পড়েছিলাম, তাতে আমার স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার। আগের অনেক কথাই আমি ভুলে গেছি। বাঁচিয়েছিল? কসল উদ্গ্রীব হয়ে প্রশ্ন করে। মেরিখেন, আমি যাচ্ছি। তুমি যাবে কি থেকে যাবে? জাদেন কঠোর কণ্ঠে বলে, কিন্তু কসল তাকে ধরে রাখে। উনি এত লাজুক বলে মেরিখেন খিলখিল করে হাসে। প্রথম 3 জন নিগ্রো হের হোমেয়ারকে হত্যা করতে চেয়েছিল। উনি এই 3 জনকে হত্যা করে তাকে বাঁচিয়েছিলেন। এই 3 জন নিগ্রোকে হত্যা করে উনি আপনাকে রক্ষা করেন। মেরিখেন উইলির 6 ফুট 5.5 ইঞ্চি দীর্ঘ দেহটার দিকে তাকিয়ে জাদেনের উদ্দেশ্যে বলে, তুমিই যা করেছ তা বলতে দোষ কি প্রিয়তম? না, নিশ্চয়ই কোনো দোষ নেই, কসল তাকে সমর্থন করে বলে। এমন কথা বলে দেয়াই উচিত। এক মুহূর্ত উইলি মেরিখেনের পানে প্রীতিপূর্ণ দৃষ্টিতে চেয়ে বলে, হ্যাঁ, জাদেন একজন চমৎকার মানুষ। তারপর সে জাদেনকে ইশারা করে বলে, এক মুহূর্তের জন্য আমার সঙ্গে বাইরে এসো। জাদেন সন্দিগ্ধ মনে ওঠে, তবে উইলির মনে কোনো ক্ষতি করার ইচ্ছে নেই। কয়েক মিনিট পর 2 জন হাত ধরাধরি করে ঘরে ফিরে আসে। উইলি মেরিখেনের সামনে আনত হয়ে বলে, তাহলে এই ঠিক হলো যে আমি কাল বিকেলে যাব। নিগ্রোদের হাত থেকে জাদেন যে আমাকে বাঁচিয়েছে, সেজন্য আমি তার কাছে কৃতজ্ঞ। তবে আপনিও জেনে রাখুন যে আমিও আপনার ভাবী স্বামীকে রক্ষা করেছি। না, সত্যি কি তাই? মেরিখেন বিস্ময়ে প্রশ্ন করে। সেই একদিন হয়তো আপনাকে সে কথা বলবো। উইলি হেসে বলে। স্বস্তির নিঃশ্বাস ফেলে জাদেন তার বাগদত্তাকে নিয়ে বেরিয়ে যায়। আগামীকাল ওদের পশু জবাইয়ের দিন, উইলি বলে, কিন্তু কেউ তার কথায় কান দেয় না। আমরা অনেকক্ষণ ধরে নিজেদের হাসি চেপে রাখার চেষ্টা করেছি। এবার সবাই উচ্চ হাস্যে ফেটে পড়ি। কসলের হেসে হেসে পেটে খিল ধরে যায়। অনেকক্ষণ পর উইলি বলতে সক্ষম হয় যে এই ব্যাপারকে কেন্দ্র করে সে জাদেনের সাথে কত বড় একটা সুবিধাজনক চুক্তি সম্পাদন করেছে। চুক্তিটা হলো, জাদেন রীতিমতো কাবাব সরবরাহ করবে। আমি এই ব্যাটাকে এবার হাতের মুঠোয় পেয়েছি। উইলি দাঁত বের করে হাসে।